কম। আমি যদি বিএনপি করলামই নি তাহলে কইতাম বাংলাদেশ রাষ্ট্রে কার ক্ষমতা বেশি, রাষ্ট্রপতির? রাষ্ট্রপতির না, প্রাইম মিনিস্টারের? তাও না। তাহলে কার বেশি? বুঝে ওরা কার বেশি ক্ষমতা? বুঝে না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আদালত, আইন, জুডিশিয়ারি হলো রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। এমনকি সংসদ জনগণের প্রতিনিধিত্বকারী সংস্থার চেয়ে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে এদেরকে। প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমানোর চেষ্টা করিচ্ছেন কে? উনি আদালতকে রেখে দিয়া, এটারে কয় বিভ্রম। হাসিনা জুডিশিয়ারির শক্তিরে খায়া ফেলেছিল, কিন্তু জুডিশিয়ারি যে সবচেয়ে ক্ষমতাবান, এটাই হইল বাংলাদেশের বিচার ব্যবস্থা, শাসন কাঠামো, রাষ্ট্রের সবচেয়ে বিপজ্জনক সংকট। আপনি পিএম রাষ্ট্রপতিরে সরাইতে পারেন, বি চৌধুরীকে সরাইল না খালেদা জিয়ার সংসদ। পিএমকে তো জিতে আসতে হয় সংসদে, ভোট কারচুপি কন, দামি কন, নৈশকন, যাই হোক, একটা ভোট তো করে দেখাইতে হয় যে বইছে ভোট, তাই না? পাবলিকের কাছে যাইতে হয় তো, 5 বছর পরে ক্ষমতা ছাড়তে হয় তো, অন্তত নিয়ম আছে কাগজে কলম হইলেও। কিন্তু আপনি তো বিচারপতি অপসারণ করতে পারবেন না। পারবেন না তা না, পারবেন, কিন্তু সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে। মানে বুঝেছেন তো, 3 জন বিচারপতি দিয়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, আমরা আর মামুরা, ওরা যদি মনে করে বিচারপতি ভুল করেছে তাইলে শাস্তি হবে, আর যদি মনে করে বিচারপতির চরিত্র ফুলের মতো পবিত্র তাইলে কিছু হবে না। হ্যাঁ, বিষয়টা না বুঝে দেখি, কারণ এটা গুরুত্বপূর্ণ। তো বিচারপতি বাংলাদেশে অপারেশনের একটা ব্যবস্থা আছে, নাম হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। দেখে মনে হয় খুবই গুরুতর, ভারসাম্যপূর্ণ একটা প্রক্রিয়া। হ্যাঁ, কিন্তু এটা খেয়াল করেন, এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কাদের নিয়ে তৈরি? প্রধান বিচারপতি আরো 2 বিচারপতি, মানে বিচারকের বিচার করবে বিচারকই, বন্ধু বিচার করবে বন্ধুর। যেন ধরা পড়া চোরের বিচার করতেছে চোরের মামা। এটা কি আপনি ন্যায় বিচার বলবেন? এই যে তত্ত্বাবধায়ক সরকারের আইন ছিল না, এটা কিন্তু সংসদ বানাইছিল, জনগণের প্রতিনিধিরা বানাইছিল, সেটা আদালত বাতিল করে দিল। তার মানে জনগণের প্রতিনিধি আইন বানাবে, সেটা চাইলে অনির্বাচিত আদালত বাতিল করে দিতে পারবে, যে আদালত কোথাও কারো কাছে জবাবদিহি করে না। তো এখন আপনি প্রশ্ন তুলতে পারেন, আপনি তো কম দাদা যে জুডিশিয়ারি, আইন এবং নির্বাহী, এটার একটা ব্যালেন্স থাকতে হবে কন্যা, একজন একজনকে সেকেন্ড ব্যালেন্স করতে হবে কন্যা। তো তাহলে জুডিশিয়ারি যদি এটা নাই পারে তাহলে ব্যালেন্স থাকবে কিভাবে? গুরুতর প্রশ্ন। আসেন আর একটু বুঝে দেখি। তত্ত্বাবধায়ক সরকার আইনটা সংসদ পাস করেছিল, মানে জনগণের প্রতিনিধিরা এটা আইন করেছে, কিন্তু আদালত সেটাকে বেআইনি ঘোষণা করে বাতিল করে দিল। এই প্রক্রিয়া আদালত নিজেই হয়ে ওঠে সর্বোচ্চ ক্ষমতাধর, অথচ সে আদালত সরাসরি জনগণের কাছে জবাবদিহি করে না। এখানে একটা গণতান্ত্রিক দ্বন্দ্ব সৃষ্টি হয়, সংসদ বনাম আদালত, কার হাতে তাহলে চূড়ান্ত কর্তৃত্ব? এতে গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রীয় প্রশ্ন, দার্শনিক প্রশ্ন, রাষ্ট্রনৈতিক প্রশ্ন। ধরেন ইসলামে, এটা একটু বোঝার জন্য যে আসলে কার হাতে চূড়ান্ত ক্ষমতা, এটা বোঝার জন্য আমি একটু ইসলামী ধারণার একটা ব্যাখ্যা নিয়ে আসি। ধরেন ইসলামে আপনি আল্লাহ তাআলার কোনো শরীক কল্পনা করতে পারবেন না। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত নবী, আল্লাহর কোনো শরীক নাই এবং হযরত মুহাম্মদ উনার প্রেরিত নবী। এই ফান্ডামেন্টালটা না মানলে আপনি মুসলমান না। আপনাকে ইসলামের দরজা অতিক্রম করার সময় এই কলেমা উচ্চারণ করতে হবে। ঠিক সেইভাবে রাষ্ট্রের বেসিক ধারণা হচ্ছে জনগণ রাষ্ট্রের মালিক, এইটা আগে আপনাকে বুঝতে হবে। তার ক্ষমতা সার্বভৌম, গণ অভিপ্রায়, জনগণের আকাঙ্ক্ষা, এটা সর্বোচ্চ আইন। গণতন্ত্রে আইন বানানোর অধিকার কেবলমাত্র নির্বাচিত প্রতিনিধিদের। আইন প্রণয়নের সাংবিধানিক ক্ষমতা সংসদের হাতে, কারণ তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত, তারাই জনগণকে প্রতিনিধিত্ব করে, তারাই জনগণের ভয়েস। আর বিচার বিভাগ নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে না, তাই তারা প্রতিনিধিত্বশীল না। অপ্রতিনিধিত্বশীল আদালত কি প্রতিনিধিত্বশীল সংসদের সিদ্ধান্ত বাতিল করতে পারে? এটা গণতান্ত্রিক অসাম্য তৈরি করে। আদালতের এই ক্ষমতা মানে আইনসভা বা সংসদের আইনকে চ্যালেঞ্জ করার অধিকার সাংবিধানিক হইলেও সেটা একটা সীমা আছে। আদালতের কাজ হইল আইন সংবিধান বিরোধী কিনা সেটা যাচাই করা, এটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ। কিন্তু আদালত সংবিধান নিজেই ব্যাখ্যা দিয়া এমনভাবে পরিবর্তন করতে থাকে যেটা জনগণের ইচ্ছা অভিপ্রায়ের বিরুদ্ধে যায়, তাইলে আদালত নিজেই একটা স্বৈর শাসন হয়ে ওঠে, জবাবদিহিতাবিহীন শাসক শ্রেণী হয়ে ওঠে, আনঅ্যাকাউন্টেবল রুলিং ক্লাস হয়ে ওঠে। আদালত তখন গণতন্ত্রের অভিভাবক না, বরং গণতন্ত্রের বাধা হয়ে ওঠে। বাংলাদেশে সেটাই হয়েছে। আদালতের ক্ষমতা সীমাহীন হইলে ব্যালেন্স অফ পাওয়ার ভেঙে পড়ে। যদি আদালত চায়
তাহলে সংসদে যে কোনো আইন বাতিল করে দিতে পারে। তাহলে কে বেশি ক্ষমতাবান, সংসদ না আদালত? আদালত। আবার সংসদ আদালতের বিচারপতিকে অপসারণ করতে পারে না, বুঝছেন? তাহলে এখানে সেকেন্ড ব্যালেন্সের কোনো ব্যাকরণ তো কার্যকর থাকে না। অর্থাৎ আদালত নিজেই একটা অদৃশ্য স্বৈরতন্ত্রের রূপ ধারণ করে। তত্ত্বাবধায়ক সরকারের আইন কোন একটা দলের ইচ্ছার ফসল ছিল না, তো এটা সর্বদলীয় ঐক্যমতে রচিত হয়েছিল, জনগণের আস্থার ভিত্তিতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আদালত এটাকে শুধুমাত্র ব্যাখ্যার খেলা দিয়ে বাতিল করে দিল। তাহলে তো আইনের যে একটা গণতান্ত্রিক ভিত্তি আছে সেটাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। তবে আদালতের তো একটা ভূমিকা থাকা জরুরি, কিন্তু কিন্তু সেটা সীমিত। সেটা কি আসেন আরেকটু বুঝে দেখি। আদালতের যদি এই ক্ষমতা না থাকে তাহলে তো ব্যালেন্স অফ পাওয়ার হবে কিভাবে, তাই না? এই প্রশ্ন তো সরাসরি চলে আসে। আদালতের কাজ হবে আইনের ভাষাগত নীতিগত ব্যাখ্যা এবং সাংবিধানিক সীমা নির্ধারণ করা, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না। হাসিনার আদালত রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে। ভারসাম্য তখনই থাকে যখন আদালত, সরকার বা সংসদের অন্যায় রায় থামাইতে পারে, কিন্তু গণমতের চূড়ান্ত রূপ একটা আইন বাতিল করার ক্ষমতা সাবধানে এবং সীমিতভাবে প্রয়োগ করে। আদালত যদি এমন ক্ষমতা পায় যে জনগণের প্রতিনিধিরা যে আইন মানাবে তাই সে বাতিল করে দিতে পারে এবং সে নিজে কোনো জনগণের কাছে জবাবদিহিতা করবে না, তাহলে সে আদালত না, সে গণতন্ত্রের উপরে বসা এক নির্জীব অভিজাত শ্রেণীর নামমাত্র পোশাক। তত্ত্বাবধায়ক সরকারের আইনের অবলুপ্তি তাই শুধু একটা রায় না, এটা ছিল গণ ইচ্ছার বিরুদ্ধে আদালতের বিদ্রোহ। আর এই বিদ্রোহের পরিণতি আজ দেশের রাজনৈতিক দুর্ভিক্ষ, দেশের সমস্ত সংকট। এইবার আসেন